আসসালামু আলাইকুম, আমি ফরাদ। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের অর্থের সমমূল্য থেকে প্রকৃত সুদের হার নির্ণয় বের করা শিখেছি। আজকে হিসাব বিজ্ঞানের এসএসসি এবং এসএসসি দুটার জন্য ইম্পর্টেন্ট রেমিলুদ্দাটা। এখানে আমরা বেসিক থেকে শুরু করি। দেখো, হিসাব বিজ্ঞানে কয়ের মধ্যে এই প্রশ্নটা একদম 100%ই এই কোশ্চেনটা থাকে কি, রেমিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না। এটা দেখো, আমাদের সাধারণভাবে সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মণিহারি রেমিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মণিহারি মজুদটা কি? অবিকৃত মজুদ। যেমন বছরের শুরুতে কতগুলো মজুদ পণ্য আমরা ক্রয় করি, এই সমাপনী মজুদ পণ্য মানে যেটা পুরো বছরে বিক্রি হয়নি, মানে রয়ে গেছে, এটা হচ্ছে অবিকৃত মজুদ পণ্য। যে সেম ভাবে মণিহারিটা আছে। মণিহারি কি? খাতা কলম বই, এগুলাকে আমরা মণিহারি বলি। এগুলো সেম ভাবে অবিকৃত মণিহারি, এগুলো আমাদের কি রেয়ার মিলে আসবে না। কিন্তু সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মণিহারি দুইটাই কিন্তু চলতি সম্পদ। দুইটাই কি চলতি সম্পদ। যেমন আমাদের রেমিলে গয়ের মধ্যে বলে চলতি সম্পদ, চলতি দায় নির্ণয় করো। এই দুইটার মধ্যে তখন এই সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মণিহারি চলতি সম্পদে যাবে, শুধু কোথায় হবে না, রে মিলে অন্তর্ভুক্ত হবে না। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি? দ্বিতীয় নম্বরটা কি? চলতি সম্পদ। আমরা কি জানি? আমরা জানি আমাদের 4 ধরনের সম্পদ রয়েছে। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, একটা চলতি সম্পদ, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটা অলেখ সম্পদ। চলতি সম্পদ কোনগুলা? যেগুলো 1 বছরের মধ্যে। আর স্থায়ী সম্পদ কোনগুলা? যেগুলো 1 থেকে 1 বছর অধিক সময়, ওগুলাকে আমরা স্থায়ী সম্পদ বলি। চলতি সম্পদ হচ্ছে ধরো হাতে নগদ। হাতে নগদটা কি? মানে আমার হাতে নগদ টাকা আছে, হাতে নগদ বা নগদ তহবিল। আর ব্যাংক জমা, দেনাদার। দেনাদার জিনিসটা কি? আমরা কারো কাছ থেকে টাকা পাবো, এটা হচ্ছে দেনাদার। তাহলে কারো কাছ থেকে আমি টাকা পালে এটা কি সম্পদ না? দেনাদারকে আরেক নামে প্রাপ্য হিসাব বলে। দেখো, এই দেনাদারে যখন হাতে নগদের সাথে 1/1/2025 এই লেখাটা থাকবে, এটা রেমিলে অন্তর্ভুক্ত হবে না। কারণ এটা কি? প্রারম্ভিক হাতে নগদ, এটা বছরের শুরুতে আছে। এখন হাতে নগদটা ধরো 500 টাকা আমার হাতে নগদ আছে, এটা তো কালকের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, তা এজন্যই এটা রেমিলে অন্তর্ভুক্ত হবে না। এটা চলতি সম্পদে যাবে না, কোথাও যাবে না, একদম রেমিলে অন্তর্ভুক্ত হবে না। চলতি সম্পদ বললে তখন অন্তর্ভুক্ত হবে না। মানে এখানে এই চলতি সম্পদ এবং চলতি দায়ের সাথে যদি এক এক থাকে, ওটা রেমিলে অন্তর্ভুক্ত হবে না, তাহলে চলতি সম্পদ বা চলতি দায়ে অন্তর্ভুক্ত হবে না। এই দুইটা জিনিস মাথা রাখবে। তারপরে চলতি দায়গুলো কি কি? পাওনাদার। পাওনাদার কি মানে কি? আমার কাছে কারো কেউ টাকা পাবি। পাওনাদারকে অনেকগুলো নামে ডাকি, এগুলো আমরা শেষে লিখে দিব। তার ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ধরো তোমার ব্যাংকে 1000 টাকা জমা আছে, তুমি অতিরিক্ত আরো 200 টাকা উত্তোলন করে ফেলছো, মানে 1200 টাকা। তার মানে এই 200 টাকা যে তুলছো, এগুলো কি দায়। এইটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত। মানে তোমার কাছে যত টাকা আছে তার থেকে বেশি টাকা উত্তোলন করে ফেলছো, এটাকে বলা হয় কি? ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আমরা কি বুঝতেছি? সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, তারপরে চলতি সম্পদ। চলতি সম্পদ এক এক, মানে প্রারম্ভিক চলতি সম্পদ এবং প্রারম্ভিক চলতি দায় রেমিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো, সম্ভাব্য কোনো কিছু লেখা থাকলে রেমিলে আসবে না। সম্ভাব্য মানে কি? সম্ভাব্য মানে হতে পারে, তাহলে এটা কি আসবে? যেমন সম্ভাব্য আসবাবপত্র। সম্ভাব্য আসবাবপত্র এটা কি মানে হচ্ছে যে, এটা মানে বোঝাচ্ছে যে আসবাবপত্রটা আমরা কিনতে পারি, মানে সম্ভাব্য রয়েছে, এখনো কিন্তু শিওর না। তার মানে এটা কিন্তু রেমিলে অন্তর্ভুক্ত হবে না, এটা কোথাও যাবে না। এটা রেমিলে দেখলেই কেটে দিবে। সম্ভাব্য থাকলে এবং তারপর চলতি সম্পদ এবং চলতি দায় এক এক থাকলে এগুলো কোথাও অন্তর্ভুক্ত হবে না। তারপর দেখো, তবে দেখো এই সমাপনী মজুত পণ্যটা নিয়ে একটু ফেস আছে। দেখো, সমাপনী মজুত পণ্য এবং সমাপনী মণিহারি এই দুইটা রেমিলে হয়, তবে কখন হবে? দেখো, তবে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকে, সমাপনী মজুত পণ্য আসবে, তখন প্রারম্ভিক মজুত পণ্যটা আসবে না। প্রারম্ভিক মজুত পণ্যটা কি? বছরের শুরু। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ব্যয়, সমাপনী মজুত পণ্য হচ্ছে সম্পদ। এখন দেখো,
যদি প্রশ্নে জরুরি মিলের ছক আছে ওখানে যদি এই সমন্বিত ক্রয় লেখাটা এবং বিক্রিত পণ্যের ব্যয় লেখাটা থাকে তখন সমাপনী মণিহারি আমরা আমাদের সাধারণ নিয়ম কি সমাপনী মজুত পণ্য রেয়াই মিলে হয় না, তবে কখন হবে এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়টা লেখা থাকলে সমাপনী মজুত পণ্য হবে, তখন হবে না কোনটা প্রারম্ভিকটা হবে না। আমরা সাধারণভাবে কি দেখছি প্রারম্ভিক মজুত পণ্য রেয়াই মিলে হয়, কোথায় হয় ডেবিট দিকে, কারণ প্রারম্ভিক মজুত পণ্যটা হচ্ছে ব্যয়। এটা বছরের শুরুতে তুমি কতগুলো পণ্য নিয়ে ক্রয় করছো ওটা নিয়ে যেটা নিয়ে শুরু করছো ওটাই তো প্রারম্ভিক মজুত। আর সমাপনী হইটা হচ্ছে অবিকৃত মজুত পণ্য, মানে যেটা সারা বছরে বিক্রি হয়নি, বছরের শেষে রয়েছে। তাহলে এই প্রারম্ভিক মজুতটা তখন আসবে না, কখন এই সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকলে। কারণটা কি, কারণকে কেন হবে না, কারণ আমরা জানি দেখো সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে। সমন্বিত ক্রয়ের সূত্রটা হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। দেখো এইটা সূত্রটা খেয়াল করো, এখানে কি বলছে সমন্বিত ক্রয় সূত্রটা হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। নিট ক্রয় মানে কি ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বার্তা যেগুলো থাকে এগুলো বিয়োগ করবো, ওটাকে বলা হয় ক্রয় ফেরত, নিট ক্রয়। দেখো এই প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত আছে নাকি নাই, প্রারম্ভিক মজুত পণ্য এটা কি করি যোগ করি, কিন্তু সমাপনী মজুত পণ্য কি করি বাদ দিই। এই জন্যই তার মানে আমরা কি দেখতেছি কি সমন্বিত ক্রয় থাকলে সমাপনীটা হবে প্রারম্ভিকটা আসবে না। না আসার কারণ কি, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যটা কি অন্তর্ভুক্ত থাকে। সেম ভাবে বিক্রিত পণ্যের ব্যয়টাও সূত্রটা সেম। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি প্রারম্ভিক মজুত পণ্য যে যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত। সেম ভাবে বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকলেও তখনও সেখানে প্রারম্ভিক মজুত পণ্য কথাটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এবং সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যটা অন্তর্ভুক্ত থাকে। এই জন্যই আমরা সমন্বিত ক্রয় থাকলে এবং বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকলে প্রারম্ভিক মজুত পণ্যটা আনবো না, রেয়াই মিলে আনবো না, তখন কোনটা আনবো সমাপনীটা আনবো। তারপরে দেখো এটা তো বুঝছো, এবার দেখো মণিহারির ক্ষেত্রে আমরা কি দেখতেছি সমাপনী মণিহারি রেয়াই মিলে অন্তর্ভুক্ত হবে না, তবে এটা সম্পদ কখন হবে যখন চলতি সম্পদ নির্ণয় করার জন্য বলবে তখন এটা চলতি সম্পদ হবে। তাহলে সমাপনী মজুত পণ্য রেয়াই মিলে হবে না, সমাপনী মজুত পণ্য সমাপনী মণিহারি হবে না। তাহলে হবে কোনটা প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মণিহারি। এটা প্রারম্ভিক মণিহারিকে ব্যয় লিখবো, তারপরে প্রারম্ভিক মজুত পণ্যকে ব্যয়ের করে লিখবো। এখন দেখো এই সমাপনীটাও হবে না কখন, যখন প্রশ্নে ব্যবহৃত মণিহারি লেখা থাকবে। কি ব্যবহৃত মণিহারি লেখা থাকলে সমাপনী মণিহারি আসবে, প্রারম্ভিক মণিহারি আসবে না। তোমরা এই ব্যবহৃত মণিহারিটা যদি রেয়াই মিলের ছকে দেখো তাহলে এটা রেয়াই মিলে আসবে, তাহলে কোনটা আসবে না প্রারম্ভিকটা আসবে না। এই দুইটা জিনিসের মধ্যেই ফেন্স থাকে বেশিরভাগ, আর কিছু না। দেখো তারপরে আমরা জানি যে সকল ধরনের সঞ্চিতি রেয়াই মিলে ক্রেডিট পাশে বসে। কি বলছি সকল ধরনের সঞ্চিতি লেখা থাকলে তোমরা ক্রেডিট দিকে বসিয়ে দিবে। শুধুমাত্র পাওনাদার অথবা পাওনাদারের নাম কি ফদয়, এইটা পাওনাদার এবং ফদয় বাট্টা সঞ্চিতি লেখা থাকলে ওটা শুধু ডেবিট হবে, কারণ এটা হচ্ছে বিপরীত দায়। এটা কি বিপরীত দায়। আমি কি বলছি সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, শুধু পাওনাদার অথবা ফদয় বাট্টা সঞ্চিতি। কেন, কারণ এটা হচ্ছে বিপরীত দায়। আমরা জানি কি দায় ক্রেডিট, তাহলে বিপরীত দায়টা কি হবে
ডেবিট হবে। আমরা তারপরে এটা হচ্ছে কি সঞ্চিতি। সঞ্চিতি হচ্ছে যে বিপরীত সম্পদ, এই জন্য এগুলো ক্রেডিট পাস হয়েছে, ঠিক আছে। আর যেমন এটা হচ্ছে পাওনাদার, তাহলে কি পাওনাদার হচ্ছে দায়, তাহলে পাওনাদার যদি দায় হয়, দায়ের বিপরীতটা কি হবে, ডেবিট পাস হবে। আমরা জানি কি দায় ক্রেডিট। যেমন দেনাদার, দেনাদারটা হচ্ছে সম্পদ। দেনাদারের সাথে যদি লেখা থাকে দেনাদারের বাট্টা সঞ্চিতি, তাহলে এটা ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ এটা বিপরীত সম্পদ। আমরা জানি কি সম্পদ ডেবিট, বিপরীত সম্পত্তি কি ক্রেডিট। সেম ভাবে এই সকল ধরনের সঞ্চিতি থাকলে আমরা কোথায় বসাবো, ক্রেডিট পাশে। শুধু কোনটা বাদে, পাওনাদার বা পদই বাট্টা সঞ্চিতি। তারপর এখানে দেখো সকল ধরনের সকল ধরনের সকল ধরনের তহবিল, সকল ধরনের তহবিল ক্রেডিট পাশে বসাবো। সকল ধরনের তহবিল কোন পাশে, ক্রেডিট পাশে, রেমিলি ক্রেডিট পাশে হবে। শুধুমাত্র নগদ তহবিল, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল, ব্যাংক তহবিল ডেবিট পাশে বসবে। এটা হচ্ছে সকল ধরনের তহবিল কি বসবে, ক্রেডিট। এবং শুধু কোনটি বাদে, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ডেবিট পাশে বসবে, এতটুকু। তাহলে আমরা কি দেখছি, সকল ধরনের সঞ্চিতি রেমিলির ক্রেডিট পাশে বসে, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি মানি দায়ের বিপরীতটা কোথা হবে, ডেবিট হবে। তারপর সকল ধরনের তহবিল ক্রেডিট পাশে, আর শুধু নগদ তহবিল এবং ব্যাংক তহবিল, আমরা তো জানি নগদ তহবিল সম্পদ, ব্যাংক তহবিল সম্পদ, এই জন্য এগুলো ডেবিট পাশে হয়েছে। তারপরে দেখো দেনাদারের অনেকগুলো নাম আছে, সমার্থক নাম। এক হচ্ছে দেনাদার, দেনাদারকে আমরা আরেক নামে পাওনা বলি। শুধু পাওনা, পাওনাদার না, পাওনাদার তো দায়। শুধু পাওনা থাকলে কি দেনাদার। তারপরে এটা বেশিরভাগ পরীক্ষা আসে পুস্তুক ঋণ। আমরা বেশিরভাগে ঋণ থাকলে দায়ের দিকে বসাই দিই, কিন্তু এই পুস্তুক ঋণ কি দেনাদার আরেক নাম। তারপরে হচ্ছে যে বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের, বিক্রয় খতিয়ানের জের। তারপর আবার কি বলি, প্রাপ্য হিসাব। এগুলো হচ্ছে দেনাদারের সমার্থক নাম। এগুলো সবগুলো নোট করে রাখবে। তাহলে কি দেখতেছি, প্রাপ্য হিসাব, দেনাদার, পাওনা, পুস্তুক ঋণ, বিক্রয় খতিয়ানের জের। তারপরে পাওনাদারের কতগুলো নাম আছে, আমরা জানি কি পাওনাদার দায়, পাওনাদার দায়। দেখো তাহলে পাওনাদারের নাম হচ্ছে যে, পাওনাদার এখানে কি লিখছি, পাওনা, তাহলে মানে পাওনাদারের আরেক নাম হচ্ছে দেনা। দেনা মানে কি তোমার থেকে পাবে। তারপরে হচ্ছে যে ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের, ক্রয় খতিয়ানের জের। তারপরে লিখবো যে তাহলে পাওনাদার, দেনা, ক্রয় খতিয়ানের জের। আরেকটা হচ্ছে যে পদ হিসাব, ক্রয় খতিয়ানের জের। তাহলে পাওনাদার, দেনা, ক্রয় খতিয়ানের জের, পদ হিসাব, এই লেনদেনগুলা আমরা দায় বলবো, ক্রেডিট পাশে বলবো। হ্যাঁ, খেয়াল করো আমরা কি লিখছি, তাহলে দেনাদার এবং পাওনাদারের বিভিন্ন নামগুলো দেখছি, সমার্থক নামগুলো। আচ্ছা দেখো এখানে কি বলছি, প্রথমে আয় যদি অনাদায়ী হয় সম্পদ হবে। এখন আয় কোনগুলা দেখো, যেমন আয় কোনগুলা, যেমন প্রাপ্ত, প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ মানে আমি কি পাইছি। তারপরে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার, ব্যাংক জমার সুদ। তারপর কি হবে, প্রাপ্ত সুদ, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। আমরা কি দেখতেছি, দেখো সম্পদের সুদ কি হবে, আয় হবে। তাহলে কি ব্যাংক জমা সম্পদ না, তাহলে সম্পদের সুদ কি আয়।
বিনিয়োগ কি সম্পদ? সম্পদ না, বিনিয়োগকে কি আমরা কি বলি? ইনভেস্টমেন্ট বলি। যেমন তাহলে বিনিয়োগ সুদ কি হবে? আয় হবে। এখন এগুলোর সামনে বা মাঝখান দিয়ে যদি অনাদায়ী একটা লেখা থাকে, যদি লেখা দেখে অনাদায়ী প্রাপ্ত সুদ, অনাদায়ী ব্যাংক জমা সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ বা বিনিয়োগের অনাদায়ী সুদ, যেটা লেখা থাকুক এগুলো তখন সম্পদ হয়ে যাবে। কারণ কেন? কারণ কেন আমরা দেখতেছি আয় যদি অনাদায়ী হয় এগুলা কি? সম্পদ। অনাদায়ী জিনিসটা কি? মানে ব্যাংক জমা সুদ পাওয়ার কথা, এখনো পাইনি, তার মানে তো অবশ্যই পাবো। তার মানে এগুলাকে কি বলবো? সম্পদ হিসাবে ধরবো। আমরা কি লিখছি? আয় যদি অনাদায়ী হয় সম্পদ। এই আয়গুলো যদি অনাদায়ী হয় তাহলে আমরা কোন দিকে লিখবো? সম্পদ, তার মানে ডেবিট পাশে। তারপরে দেখো, আয় যদি অগ্রিম হয়, আয় যদি অগ্রিম হয় কি হয়? দায় হয়। এখন আয়টা কি? ধরো সেবা, সেবা, সেবায় কি একটা আয় না? এই আয়টা যদি তুমি অগ্রিম নিয়ে নাও, ধরো সেবা দেওয়ার কথা, সেবা দেওয়ার কথা বলে তুমি অগ্রিম টাকা নিয়েছো, তার মানে অবশ্যই তো তার কাছে দায়বদ্ধ, তোমাকে সেবাটা দিতে হবে। তাহলে আমরা কি জানি? আয় যদি অগ্রিম হয় কি হবে? দায়। আয় যদি অগ্রিম হয় কি? দায়। যেমন উপভাড়া, উপভাড়াটা কি? আয়। এখন আয়টা যদি অগ্রিম হয়, আয়টা যদি কি হয়? অগ্রিম হয়, অগ্রিম উপভাড়া, তাহলে এটা কি হবে? দায় হয়ে যাবে। কি হয়ে যাবে? দায়। সেম ভাবে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদে কি একটা আয় না? আমরা যদি অগ্রিম ব্যাংক জমার সুদ হয় তাহলে এটা দায় হবে। আমরা এক কথা কি বুঝতেছি? আয় যদি অগ্রিম হয় সেটা কি হবে? দায়। সকল ধরনের আয় যদি অগ্রিম নিয়ে ফেলি এগুলা দায়। তারপর এখানে খেয়াল করো, ব্যয় যদি অগ্রিম হয় এটা সম্পদ। যেমন কি? বেতন, বেতন, ভাড়া, মজুরি, এগুলো কি ব্যয় না? এর পাশে সামনে দিয়ে যদি অগ্রিম লেখা থাকে, অগ্রিম, অগ্রিম, যেমন অগ্রিম বেতন, অগ্রিম বেতনটা কি? সম্পদ। মানে তুমি অগ্রিম বেতন দিয়ে দিয়েছো, তার মানে এটা কি? সম্পদ। অগ্রিম ভাড়া, মানে তোমরা বাসা ভাড়া থাকো, অগ্রিম 2-3 মাসের ভাড়া দিয়ে দিছো, এটা কি আমার জন্য কি? সম্পদ না? আমাদের জন্য সম্পদ। তারপর অগ্রিম মজুরি, অগ্রিম মজুরির এটা কি? সম্পদ। মানে ব্যয় যদি অগ্রিম হয় কি? সম্পদ। এখন দেখো, এই ব্যয় যদি বকেয়া হয়, যদি বলে বকেয়া বেতন, কি বেতন? বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, এগুলো কিন্তু আবার দায় হয়ে যাবে। কেন? কারণ এগুলো তুমি এখনো দাও নাই। যেমন বেতন, স্কুলের বেতন, স্কুলের বেতন 3-4 মাসে দেওয়া হয়নি, তার মানে ওটা আমার জন্য কি? দায় না? আর যদি 3-4 মাসে অগ্রিম দিয়ে দাও ওটা আমার জন্য কি? সম্পদ। যেমন বকেয়া ভাড়া, বকেয়া ভাড়াটা কি? দায়। বকেয়া মজুরি দায়। তারপরে এখানে দেখো, এখানে কি বলছে? সম্পদের সুদ আয় হবে। তাহলে আমরা কি জানি সম্পদ কোনগুলা? যেমন বিনিয়োগ সম্পদ, বিনিয়োগ সম্পদ। আচ্ছা, আমরা এদিকে দেখো, বিনিয়োগের অনেকগুলো নাম আছে, এগুলো আমি লিখে দিই। বিনিয়োগ, লগ্নি, সঞ্চয়পত্র, কি পত্র? সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রটা তাহলে কিসের নাম? বিনিয়োগের আরেক নাম। সঞ্চয়পত্র, বিনিয়োগ, লগ্নি, সঞ্চয়পত্র, প্রদত্ত ঋণ, এই জিনিসটা বারবারই আসে, একদম লিখে রাখো, এটা আসবে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণটা কি? প্রদত্ত ঋণ হচ্ছে বিনিয়োগের আরেক নাম, মানে সম্পদ। প্রদত্ত ঋণ হচ্ছে কি? বিনিয়োগের আরেক নাম। তাহলে বিনিয়োগ, লগ্নি, সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, এগুলো সবগুলো হচ্ছে বিনিয়োগের আরেক নাম। তাহলে দেখো তো, এগুলো সবগুলো সুদ কি হবে? এগুলো সবগুলো সুদ হবে আয়। এগুলো সবগুলো সুদ কি হবে? যদি বলে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আয়, লগ্নির সুদ আয়, সঞ্চয়পত্র সুদ আয়, প্রদত্ত ঋণের সুদ আয়, সবগুলো সুদ কি আয়। আমরা কি বলছি? সম্পদের সুদ কি হবে? আয়। তার মানে বিনিয়োগের সুদ আয় হবে, লগ্নির সুদ আয় হবে, সঞ্চয়পত্রের সুদ আয় হবে, প্রদত্ত ঋণের সুদ আয় হবে। তোমরা এই ক্লাসটা দুইবার করে করতে, একবার না বুঝলে আরেকবার রিভিশন দিবে। এগুলো সবগুলো নোট করে রাখতে হবে। দেখো, তারপর হচ্ছে দায়ের সুদ ব্যয় হবে। দায়ের সুদ কি হবে? ব্যয়। তার মানে আমরা দেখি দায় কোনগুলা। যেমন ঋণ, ঋণের আরো কতগুলো নাম আছে। ঋণ, ঋণপত্র,
ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, গৃহীত ঋণ। গৃহীত ঋণ এই সবগুলো কি, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দেয়। কি দেয়? দীর্ঘমেয়াদী দেয়। তবে ঋণের সাথে যদি ঋণের সামনে দিয়ে যদি স্বল্প মেয়াদী ঋণ লেখা থাকলে ওটা হবে চলতি দেয়। ঋণের সামনে যদি যদি স্বল্প মেয়াদী লেখা থাকে ওটা চলতি দেয়। তাহলে ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, গৃহীত ঋণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দেয়। তাহলে এইগুলো সবগুলো সুদ কি হবে? যদি ঋণের সুদ, ঋণের মানে ঋণ নিয়েছো তোমরা, তো ঋণ নিলে ওগুলোর মাস মাস সুদ দিতে হবে না? এই সুদটাকে আমরা কি বলি? ব্যয় বলি। এই সুদটাকে আমরা কি বলি? ব্যয়। যেমন ঋণের সুদ ব্যয়, ঋণপত্রের সুদ ব্যয়, বন্ধকি ঋণের সুদ ব্যয়, গৃহীত ঋণের সুদ ব্যয়, সবগুলো এখানে আমরা জানি কি ঋণের সুদ কি হবে? ব্যয় হবে। ঋণের সুদ কি? ব্যয়। এবার দেখো, যদি দায়ের সুদ যদি বকেয়া হয়, দায়ের সুদ যদি বকেয়া, যেমন ঋণের সুদ, ঋণের সুদ, ঋণের সুদ ব্যয় না, এখানে যদি লেখে থাকে বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ, এটা কিন্তু আবার দায় হয়ে যাবে। কারণ কেন? তুমি ঋণের সুদটা তো ব্যয়, আমরা তো আগেই দেখা দিছি ব্যয় যদি বকেয়া হয় দায় হয়ে যাবে। তাহলে কি ঋণের সুদ ব্যয় না? তাহলে ব্যয়টা কি রয়েছে? এখনো বকেয়া রয়েছে, তার মানে বকেয়া ঋণের সুদটা কি হবে? দায়। আর যদি দেখো বেশিরভাগ পদে দেখলেই তোমরা ক্রেডিট পাশে বসিয়ে দিবে, পদে লেখা থাকলে, পদে লেখা থাকলেই ক্রেডিট পাশে হবে, পদে লেখা থাকলে। আচ্ছা দেখো, আরেকটা টপিক হচ্ছে যে অলিক সম্পদ। 4টা অলিক সম্পদ রয়েছে। আমরা দেখছি সম্পদ কত প্রকার? 4 প্রকার। একটা চলতি, একটা স্থায়ী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর একটা হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ বেশিরভাগই 4টাই দেখা যায়। যেমন কি বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে কি? 1 বছরে বিলম্বিত বিজ্ঞাপন কোনগুলা? মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও যেগুলো অধিক বছর সুবিধা পাওয়া যায় ওগুলাকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলি, বিলম্বিত জিনিস বলি। তারপরে অলিক সম্পদ আরেকটা হচ্ছে প্রাথমিক খরচ। কি খরচ? প্রাথমিক খরচ। তারপরে হচ্ছে যে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। আরেকটা হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন। এই 4টা হচ্ছে অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। এই 4টা কোথায় হবে? ডেবিট পাশে হবে। অলিক সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন, এই সবগুলো কি সম্পদ? কি ধরনের সম্পদ? অলিক সম্পদ। অলিক সম্পদ কোনগুলা? যেগুলো আমরা দেখি না। তারপরে আরেকটা হচ্ছে যে অস্পর্শনীয় সম্পদ, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, গ্রন্থস্বত্ব, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ যেমন সুনাম, আরেকটা হচ্ছে প্যাটেন্ট, আরেকটা হচ্ছে ট্রেডমার্ক, আরেকটা হচ্ছে গ্রন্থস্বত্ব। এই 4টাই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। কি সম্পদ? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, এই সবগুলো কি অস্পর্শনীয় সম্পদ। অলিক সম্পদ কোনগুলা? বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন। আর অস্পর্শনীয় সম্পদ কোনগুলা? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব। এগুলো কিন্তু মানে স্থায়ী সম্পদের ঘরে যাবে, স্থায়ী সম্পদের ঘরে। কয়ের মধ্যে বেশিরভাগ আসে অস্পর্শনীয় সম্পদ নির্ণয় করো, অলিক সম্পদ নির্ণয় করো। তাহলে এগুলো সবগুলো কি সম্পদ, তার মানে ডেবিট পাশে। তারপরে আর খেয়াল করো, প্রায় 8-9টা বোর্ডের মধ্যে এই ঘয়ের মধ্যে নির্ণয় করার জন্য বলে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য বলে। আমরা মুনাফা জাতীয় ব্যয় করতে হলে অবশ্যই সূত্র দিয়ে করতে হবে। মুনাফা জাতীয় আয় করা যায়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয় সূত্র দিয়ে করব আমরা। সূত্রটা হচ্ছে কি? মুনাফা জাতীয় ব্যয় সূত্র হচ্ছে
প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। কি পণ্য? সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ মুনাফা জাতীয় খরচগুলা, তার থেকে বিয়োগ করব সমাপনী মজুত পণ্য। এই মুনাফা জাতীয় ব্যয়টা কিন্তু এভাবে নির্ণয় করতে হবে। তার মানে প্রথমে প্রারম্ভিক মজুত দিতে হবে। নিট ক্রয় মানে কি? ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টায় বিয়োগ, তার পণ্য উত্তোলন থাকলে নিট ক্রয়ের ক্রয় থেকে বিয়োগ করতে হয়। কারণ আমরা কি জানি, পণ্য উত্তোলনে যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তার মানে ক্রয় থেকে কি করবো? বিয়োগ করবো। তারপর আরেকটা হচ্ছে, আমরা তো সমন্বিত ক্রয় সূত্র লিখে দিয়েছি, এর বাইরে আর কিছু আসে না। আরেকটা দেখো, কুরিন জিনিসটা কি? কুরিনের আরেক নাম হচ্ছে অনাদায়ী দেনা। অনাদায়ী পাওনা। এই কুরিন এবং অনাদায়ী পাওনাটা কি? ব্যয়। এটা কি? ব্যয়। এটা ব্যয়। যদি বলে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, তখন ক্রেডিট হবে। তখন কি হবে? ক্রেডিট হবে। তখন এটা বিপরীত সম্পদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিপরীত সম্পদ। তাহলে কুরিন, অনাদায়ী পাওনা এগুলো কি? ব্যয়। ব্যয়ের ঘরে বসবে। কুরিনের আরেক নাম কি? অনাদায়ী পাওনা। মানে তুমি দেনাদার থেকে টাকা পাও, এখনো কিন্তু দে নাই ও। এইটাই হচ্ছে কি, মানে দিবে বলে তোমাকে কিন্তু টাকাগুলো এখনো দিয়ে নাই। এইটা কি বলে আমরা? কি? কুরিন। তাহলে অনাদায়ী পাওনা বা কুরিন হচ্ছে কি? ব্যয়। এর যদি আবার কুরিন সঞ্চিতি দে বা অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি দে ক্রেডিট। আমরা কি বলছি? সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, শুধু কোনটা বাদে? পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। আরেকটা জিনিস ভুল হতে পারে, দেখো, এটা হচ্ছে প্রাপ্য কমিশন। অনেকে প্রাপ্য বললে সম্পদে লিখে দেয় না। এটা ক্ষেত্রে আমরা মানে কমিশন পাইছি, এটা হচ্ছে আয়। প্রাপ্য কমিশন, তারপরে প্রাপ্য ভাড়া, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, সুদ, ভাড়া, কমিশন, বাট্টা, এগুলোর সামনে প্রাপ্ত অথবা প্রদত্ত কিছু লেখা নেই। মানে ধরো প্রদত্ত ভাড়া বা প্রাপ্ত কমিশন কিছু লেখা নেই। শুধু কি লেখা আছে? সুদ লেখা আছে, ভাড়া লেখা আছে, কমিশন আছে, বাট্টা লেখা আছে। কিছুই ধরো প্রাপ্ত লেখা নাই। তাহলে কি করব? এটা আমরা ব্যয় হিসাবে ধরে নিব। কি হিসাবে? ব্যয় হিসাবে ধরে ডেবিট পাশে বসাবো। আশা করি এর বাইরে আর কিছু আসার সম্ভাবনা নেই। ধন্যবাদ সবাইকে।